গরমে সারা দেশে স্কুল কলেজ 7 দিন বন্ধ। হিট স্ট্রোকে বিভিন্ন জেলায় 5 জনের মৃত্যু, বাড়ছে ডায়রিয়ার সহ নানা রোগ। জলবায়ু লস অ্যান্ড ড্যামেজ তহবিল পেতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বাস্তুচ্যুতরা পাবেন গুরুত্ব, জানালেন পরিবেশ মন্ত্রী। কাল ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম। হবে 10 চুক্তি সই, সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলছেন বিশ্লেষকরা। শিক্ষার্থীর মৃত্যুতে প্রশ্নবিদ্ধ চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। বিদেশিদের নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ। এবং গাজার নাসের হাসপাতালে গণকবর, সমালোচনা সত্ত্বেও মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরায়েলকে সামরিক সহায়তা বিল পাস। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। তীব্র খরতাপে পুড়ছে দেশ। পরিস্থিতির ভয়াবহতায় 7 দিনের জন্য দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী 2-3 দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। হিট স্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা সহ বিভিন্ন রোগে ভিড় বাড়ছে হাসপাতালে। হিট স্ট্রোকে ঢাকা, পাবনা, চুয়াডাঙ্গা ও গাজীপুরে মৃত্যু হয়েছে 4 জনের। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া শিশু ও বয়স্কদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার সহ বিভিন্ন রাজ্যে সৃষ্ট তাপপ্রবাহের কারণে রাজধানী ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেড়ে চলছে তাপমাত্রা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। শনিবার এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে যশোরে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এটি অতি তীব্র তাপপ্রবাহ। এদিন ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি। বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে তাদের। গরমে মানুষই করতে পারতেছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। অ্যাক্টিভ মারলে ধরেন যে বসে থাকা নাচ্ছে, ধরেন যে যাত্রী নাই রোডে। প্রচন্ড রোদের কারণে পরাগরেণু ঝরে পড়ছে বোরো ধানের, ঝলসে যাচ্ছে গাছ। একদিকে গরম, অন্যদিকে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রোদের তাপ অনেক বেশি, এতে মানুষের শারীরিক সমস্যা অনেক। আমার কালকে তো মনে করেন যে জ্বর। রোদের তাপ বেশি জন্য মনে করেন ঠান্ডা হাওয়া খাইতেছি, রোদের ভিতরে মনে করেন খেতকামড় কাজ করতে যাইতে পারি না। আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। যদি বেশিরভাগ জায়গায় থাকে, বাংলাদেশে বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ, আমার সেটা শুধু মৃদু না, মাঝারিও না, তীব্র হয়ে গেছে। যদি 42-এর বেশি উঠে সেটাকে আমরা অতি তীব্র বলবো, তখন সেটা আরো ডেঞ্জার পর্যায়ে চলে যাবে। এখন আমি যদি দেখি যে সামনের 2-3 দিন মোটামুটি এই অবস্থা থাকতে পারে, তো আমি একটা ওয়ার্নিং ইস্যু আমাকে করতে হয়। তীব্র গরমে সারা দেশের হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা সহ বিভিন্ন রোগীর সংখ্যা। এ অবস্থায় শিশু ও বয়স্কদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেগুলো সব জায়গায় দেওয়া হবে যেন বয়স্ক এবং শিশুদের জন্য, যেন যারা বয়স্ক এবং শিশু তারা যেন প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যায়। সারা দেশে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল কলেজ 7 দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদের ছুটি শেষে রোববারের পরিবর্তে 28 এপ্রিল স্কুল কলেজ খুলবে বলে জানায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। তাপপ্রবাহের কারণে ময়মনসিংহের সব স্কুল কলেজ বন্ধ থাকলেও খোলা রয়েছে কোচিং সেন্টার। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস আছেন আমাদের সঙ্গে। ইলিয়াস, গরমে শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের। লিনিয়া, ধন্যবাদ। সারা দেশে তাপ প্রবাহের কারণে আমরা দেখেছি গতকাল থেকে 7 দিনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ময়মনসিংহেও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও যে প্রাইভেট এবং কোচিং সেন্টারগুলো আছে সেইগুলো কিন্তু খোলা রয়েছে। অর্থাৎ গাদাগাদি করে শিক্ষার্থীরা সেখানে ক্লাস নিচ্ছেন এবং এই বিষয়টি নিয়ে নাগরিক সমাজের নেতৃবৃন্দরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন যে জায়গায় সরকার প্রচন্ড তাপদাহের কারণে তারা স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন, সেই জায়গায় আসলেই বিভিন্ন শিক্ষকরা তারা কোচিং সেন্টার খোলা রেখেছেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে এই কোচিং সেন্টারগুলো বন্ধের কিন্তু তারা প্রশাসনকে জরুরি ভিত্তিতে এই কোচিং সেন্টারগুলো বন্ধের কিন্তু ব্যবস্থা নেওয়ার যে পরামর্শ, সেই
বিষয়টি কিন্তু তারা দিয়েছেন। এবং আমি একটি কোচিং সেন্টারে রয়েছি, সেখানে আপনার মাধ্যমে একটু দেখাতে চাই। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু এখানে ক্লাস করার জন্য আসছেন, অর্থাৎ তারা কিন্তু 5 থেকে 7 জন করে কিন্তু একটি বেঞ্চে তারা বসছেন এবং ক্লাস করছেন। এবং তারা বলছেন যে প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু কোচিং সেন্টার অর্থাৎ শিক্ষকরা কোচিং সেন্টার খোলা রাখায় এই শিক্ষার্থীরা কিন্তু আসতে বাধ্য হচ্ছেন। আমরা এই বিষয়টি নিয়ে অভিভাবকদের সঙ্গেও কথা বলেছিলাম, অভিভাবকরাও কিন্তু সেই বিষয়টি বলছেন যে সরকারি স্কুল বন্ধের পাশাপাশি যদি বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার যেগুলো রয়েছে সেইগুলো যদি আসলে বন্ধ করা হতো, হয়তো তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে এই কোচিং সেন্টারে আসতেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা আসলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন অর্থাৎ জেলা শিক্ষা অফিসার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যদি পরিস্থিতি আরেকটু খারাপ হয় তাহলে তারা কিন্তু এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আপনাকে একটি বিষয় বলে রাখি, গতকাল কিন্তু ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। আজকেও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি তাপমাত্রা কিন্তু ব্যাপক হারে বাড়ছে, অর্থাৎ আগামী আরও কয়েকদিন তাপমাত্রার যে ঊর্ধ্বগতি সেটি থাকবে। এবং সেই বিষয়ে আসলে সংশ্লিষ্ট সহ এবং বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন এবং শিক্ষক যারা আছেন তাদেরকে কিন্তু আরও সচেতন হওয়ার কথা বলছেন নাগরিক নেতৃবৃন্দ সহ বিশেষজ্ঞরা। এবং এই ক্ষেত্রে যদি আসলে কোচিং সেন্টার চালু থাকে তাহলে কিন্তু বাচ্চাদের নিয়ে আসলে একটু চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। লিনিয়া, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কোচিং সেন্টার চালু প্রচণ্ড তাপদাহের মধ্যে নিয়ে যে সমস্যা হচ্ছে তা থেকে সর্বশেষ তথ্য। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। দর্শক, গরমের শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস। তীব্র গরমে বরগুনায় ভয়াবহ আকার ধারণ করছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্ত অধিকাংশ নারী এবং শিশু। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মোসার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা জেলা সদর হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোয় বেড়েছে ডায়রিয়া রোগী। শয্যা সংকটে রোগীদের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। গেল 15 দিনে 615 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবশেষ 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 160 জন। বেশি রোগীর চাপে নানামুখী সংকটের কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলোয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। বাচ্চার ছেলেনটুকুই পেয়েছে, এছাড়া যাবতীয় সবই আমার কেনা লাগছে। আর আমার মেয়ের জ্বর, বমি, পাতলা পায়খানা। রোগী এই বেড তো নাই, তারপরে ভিতরে আর বাইরে বারান্দায় মানে রোগীর জন্য হাঁটাও যায় না। এত গরমে রোগীর যে ফ্যানের প্রয়োজন, ফ্যান কেউ বাসা থেকে আনে, কেউ ক্রয় করে, এইভাবে চলতেছে। আইসা বেড পাওয়া যায় না, পরে ফ্যান নাই। উদ্বেগজনক হারে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। বরগুনায় ডায়রিয়া এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আমরা আছি। এই মুহূর্তে 115 জন পেশেন্ট ইনডোরে ভর্তি আছে। স্যার, আউটডোরও সবসময় ডায়রিয়ার পেশেন্ট প্রতিদিন আসছে। আমাদের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। আমাদের 250 বেডের হসপিটাল, 383 জন রোগী আজকে ভর্তি আছে এবং আমাদের পর্যাপ্ত স্যালাইন আছে। চিকিৎসার এসব কোনো সমস্যা নেই, কিন্তু রোগীর সংখ্যা বেশি থাকে আমাদের ডাক্তারদের কষ্ট হচ্ছে। প্রতিদিন বরগুনা সদর হাসপাতালে ডায়রিয়া রোগী সহ 1000-এরও বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দাবদাহে রোগীর চাপ বেড়েছে চট্টগ্রামের হাসপাতালগুলোতেও। এই নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক খান। ইশতিয়াক যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ইশতিয়াক, যেমনটি আমরা জানি যে ইতিমধ্যে দাবদাহে চট্টগ্রামের রোগীর চাপ অনেক বেশি হাসপাতালে, সেক্ষেত্রে এখন কি অবস্থা দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে। এই হাসপাতালটিতে আসলে যেটি আমরা দেখতে পেয়েছি যে সাধারণ রোগীর যে চাপ আসলে তার চেয়ে আসলে যে প্রায় 2 থেকে 3 গুণ বাড়তি চাপ আসলে হাসপাতালটিতে সৃষ্টি হয়েছে। অন্যদিকে যে চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন স্থানে কিন্তু আসলে যে শিশু ব্লকের সংখ্যা সেটি আসলে বাড়ানো হয়েছে এবং তারা যেটি বলছেন যে তীব্র তাপ প্রবাহের কারণে আসলে এবং অতি
অতিরিক্ত গরমের কারণে কিন্তু নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে নানা বয়সী লোকজন এবং বিশেষ করে শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। তাতে চট্টগ্রামের হাসপাতালগুলোতে কিন্তু রোগীর চাপ অনেকটাই বেড়ে গিয়েছে এবং সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, চর্মরোগ ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে যে শিশুরা আসছেন আসলে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এবং হাসপাতালের আর যে বহির্বিভাগ সেটিতেও কিন্তু আসলে রোগীদের দীর্ঘ সারি দেখা গিয়েছে। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে যেটি বলছেন যে তীব্র গরমের কারণে কিন্তু আসলে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি বেরিয়ে যায়, যার কারণে কিন্তু অতিরিক্ত তাপ প্রবাহের কারণে শিশুদের শরীর থেকে প্রচুর ঘাম বের হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু পানি শূন্যতা তৈরি হয়। এছাড়া অতিরিক্ত গরমে টাইফয়েড, পানিবাহিত হেপাটাইটিস বা জন্ডিসের প্রবণতাও কিন্তু বাড়ছে এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই কিন্তু 4 থেকে 5 বছর বয়সী শিশুদের চেয়েও কম কিংবা আর যারা আসলে বয়োবৃদ্ধ রয়েছে 60 বছরের অধিক আসলে সেই ধরনের রোগীদেরকে কিন্তু আসলে হাসপাতালগুলোতে বেশি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে চট্টগ্রামের যে তাপমাত্রা সেটি কিন্তু আসলে কিছুটা কমেছে, অর্থাৎ চট্টগ্রামের তাপমাত্রা আজকে 33 ডিগ্রি সেলসিয়াস হলেও কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে কিন্তু সেটি প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে বলে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি। এবং অন্যদিক থেকে যেটি এই যে হাসপাতালগুলোতে শুধুমাত্র এই মা ও শিশু হাসপাতাল ছাড়াও কিন্তু চট্টগ্রাম যেটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেই হাসপাতালটিতেও কিন্তু আসলে শিশু ব্লকগুলোতে কিন্তু আসলে যে শিশু রোগীদের যে 3 ধরনের আসলে জায়গা নেই। অনেক ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে শিশু রোগীদের ক্ষেত্রে যে শিশু রোগীরা রয়েছেন এক একটি বেডে কিন্তু 3 থেকে 4 জন করে শিশু রোগী থাকছেন, অর্থাৎ জায়গা না হওয়ার কারণে কিন্তু প্রতিটি বেডে আসলে শিশু রোগীকে আসলে গাদাগাদি করে থাকতে হচ্ছে। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। ইশতিয়াক, অসংখ্য ধন্যবাদ। দর্শক, দাবদাহে বেড়েছে চট্টগ্রামে রোগীর অনেক চাপ, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক। জলবায়ু লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পেতে সব প্রস্তুতি সম্পন্ন হবে জুনের মধ্যে। আবেদনে জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠী গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরী। আর বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথমে রাখতে বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত দিয়ে আবেদনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। নোয়াখালীর হাতিয়ায় বাড়ি ছিল ইমরান হাসানের। 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় বাবাকে হারানোর পর মাকে নিয়ে যান বেগমগঞ্জে। বাড়িটাও চলে গিয়েছিল ভাঙনে। মা গার্মেন্টসে চাকরি নেয় আর নিজে শিশু শ্রমের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান। 2009 সাইক্লোন আইলাতে গিয়ে বাবা মারা যায় এবং আমার ফ্যামিলি সব মাইগ্রেন্ট করে চলে আসি শহরে। তখন দেখেছি যে আমি কন্টিনিউয়াসলি যে আমার ফ্যামিলি কষ্ট করতেছে। মাইগ্রেন্ট করার পরে মানুষের লাইভলিহুড থেকে শুরু করে জীবনযাত্রার মান, তারপর বাসস্থান এবং শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই হুমকি স্বরূপ হয়ে যায়। ইমরান এখন কাজ করছেন জলবায়ু যোদ্ধা হিসেবে। নিজের ক্ষতির ন্যায্যতা ফিরে পেতে অংশ নিয়েছেন 2টি জলবায়ু সম্মেলনে। ইমরান এবার খুশি, কারণ লস অ্যান্ড ড্যামেজ ফান্ড তৈরি হয়েছে এবারের সম্মেলনে। সাফার হচ্ছে, তাদের জন্য কি কাজ করা যায়, আমি ভলেন্টারি কাজ শুরু করি। আর এই ফান্ড পেতে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ জুনের মধ্যেই আবেদনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন বলে জানান পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরী। আমরা আবেদন করার জন্য প্রস্তুতিটা আমরা একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব, কারণ লস অ্যান্ড ড্যামেজ যে তহবিল গঠন করা হয়েছে সেটা হয়তো এই বছরের শেষের দিকে সেটা চালু হবে, মানে আবেদন তারা গ্রহণ করবে। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আবেদন যখন তারা গ্রহণ করে তখন বাংলাদেশ যেন প্রথম দেশগুলোর একটা অন্যতম হয়। আবেদনের জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়টি বেশি গুরুত্ব পাবে বলেও জানান তিনি। স্থানচ্যুত হচ্ছে, আমরা যেটা বলি যারা ক্লাইমেট রেফিউজি, যে নদী ভাঙ্গনের কারণে বা বিভিন্ন জলবায়ুর যে নেতিবাচক প্রভাব আছে তাদের বিষয়টা আমরা দেখছি। আমার মনে হয় সেটা আমাদের একটা অন্যতম প্রায়োরিটি হবে। আর উন্নয়ন কর্মী ও জলবায়ু বিশেষজ্ঞরা জানান সময় ঘনিয়ে আসায় অতি দ্রুত বিজ্ঞান ভিত্তিক তথ্যপত্র দিয়ে আবেদন করতে হবে। এই তহবিলটা যত সহজে এবং যত তাড়াতাড়ি পারা যায় ওখান থেকে টাকা দিয়ে দেওয়া হোক, যেন মানুষগুলো এই যে জলবায়ু পরিবর্তন দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এইগুলো কিছুটা হলেও অ্যাড্রেস করতে পারে। আমাদের যথেষ্ট বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্তের প্রস্তুতি এখনো পর্যন্ত আমাদের নেই, ফলে ক্ষতিপূরণ দাবি করতে হলে আমাদের নিজেদের আগে ভ্যালিডেটেড তথ্য উপাত্ত নিয়ে নিজেরা আগে প্রস্তুত হতে হবে, তারপর আমরা সেটি বৈশ্বিক দরবারে নিতে পারবো। আগামী জলবায়ু সম্মেলনের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
2 দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তার সফরে জ্বালানি, জনশক্তি, রপ্তানি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে প্রায় 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের মুহূর্তে তাৎপর্যপূর্ণ এক সফরে ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 20 বছর পর কাতারে কোনো আমিরের আগমনকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ঢাকা সফরকালে কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি, জনশক্তি, রপ্তানি, ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী কাতারের শীর্ষ নেতার এ সফর দুদেশের মধ্যে রাজনৈতিক সহযোগিতা প্রেক্ষাপটে আনতে পারে নতুন মাত্রা। আলোচনায় প্রাধান্য পাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতিও। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিটি দেশে আমাদের বিরাট স্বার্থ আছে। তাদের সব চিন্তা ধারণা, ধ্যান ধারণার সাথে, চিন্তা ভাবনার সাথে হয়তো আমাদের মিল অনেক ক্ষেত্রে নেই। তাতে আমাদের কিছু আসে যায় না। তারা নিজেদের পথে চলবেন, আমরা আমাদের পথে চলবো, কিন্তু আমাদের স্বার্থ আছে প্রত্যেক জায়গাতে, তাদেরও স্বার্থ আছে। বাণিজ্যিক সম্পর্কের একটি জায়গা দেখার বিষয় আছে, সেটি একটি দিক। আর একটি হচ্ছে যে আমরা যদি শ্রমবাজারের কথা চিন্তা করি, মধ্যপ্রাচ্যে চলমান সংকটে শ্রমবাজার সুরক্ষিত রাখা সহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক উন্নয়নে এই সফরকে অনন্য উচ্চতায় নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটা যদি কোনো একটা ব্যবস্থা করা যায় যে ঠিক ওই কফিলের মাধ্যমে গিয়ে তার যেখানে ইচ্ছা সেখানে তিনি তাকে দিলেন কাজে, এরকম না করে যদি সরাসরি কিছু নিয়োগের ব্যবস্থা করা যায়, যেখানে আসলেই হয়তো ইংরেজি জানার খুব বেশি প্রয়োজনও নেই, তাহলে কিন্তু এটা বিরাট উপকার হতে পারতো কর্মীদেরও এবং আমাদের রেমিটেন্সের পরিমাণও বাড়তে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর মধ্যে শ্রম অভিবাসন বা বিশেষ করে অন্য দেশ থেকে আসা শ্রমিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে বেশ কিছু আইন নীতিমালা তারা প্রণয়ন করেছে, যেগুলো দৃষ্টান্তমূলক। তো সেই জায়গা থেকে এক ধরনের মেসেজ হতে পারে যে বাংলাদেশের যে শ্রমিকরা বিদেশে গিয়ে, বিশেষ করে কাতারে গিয়ে কাজ করার কথা ভাবছে, তাদেরকে আশ্বস্ত করা সরকারের মাধ্যমে যেন সেই শ্রমবাজারটা সংকুচিত না হয়। মার্চে কাতারের সঙ্গে যে প্রতিরক্ষা সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, তার আলোকে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কাতারে কাজ করার বিষয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিরুদ্ধে। সম্প্রতি মধ্যরাতে পতেঙ্গার আউটার রিং রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিদেশি শিক্ষার্থী লাওসের নাগরিক ফুটফাফন বুমবাম জেডলা। রাত 9টার পর ক্যাম্পাসের বাইরে যাওয়ার বিধান না থাকলেও কিভাবে গভীর রাতে পতেঙ্গায় গেলেন ওই শিক্ষার্থী, তা নিয়ে নানা আলোচনা। চট্টগ্রাম থেকে AK-M নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আলনোমান। সোমবার মধ্যরাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফেরার পথে দ্রুতগতির পাজেরো গাড়ি ধাক্কা খায় সড়ক বিভাজকে, আর তাতেই মৃত্যু হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিদেশি শিক্ষার্থী ফুটফাফন বুমবাম জেডলার। আহত হন গাড়িতে থাকা আরো 2 জন। কিন্তু কি ঘটেছিল সেই রাতে? প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, মধ্যরাত পর্যন্ত পতেঙ্গা সি বিচে ওই 3 জন মদ্যপান করেন। পরে ব্যক্তিগত পাজেরো গাড়ি চট্ট মেট্রো ঘ 11, 14, 21 করে ফিরছিলেন শহরে, কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই ঘটে দুর্ঘটনা। ঘটনার পর পতেঙ্গা থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করেছে। ওই পাজেরো গাড়ির চালক মারুয়ান সিহাব ওরফে ইয়ামকে অভিযুক্ত করে একটি মামলা হয়েছে। খোঁজ খবর নিয়ে জানা যায় সে আসলে এশিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট। এই বিষয়ে আমার থানায় একটা সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে ড্রাইভারের বিরুদ্ধে। মামলাটা তদন্তাধীন এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা যে শুধুমাত্র ডেড বডি পেয়েছি, বাকি 2 জনের খোঁজ আমরা এখনো পাইনি, তবে পেয়ে যাব খুব শীঘ্রই। তবে দুর্ঘটনার পর প্রশ্ন ওঠে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিয়ম অনুযায়ী রাত 9টার পর কোনো বিদেশি শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হওয়ার সুযোগ নেই। তাহলে ওই শিক্ষার্থী কিভাবে গেলেন ক্যাম্পাসের বাইরে? এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়টির বিদেশি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। যেসব ছাত্রীরা বিদেশ থেকে আসছে তাদের আগেই বলেছি, তাদের সোশ্যালাইজেশন কিন্তু আমাদের দেশীয় আইন কানুন রীতিনীতি আর মূল্যবোধের মধ্য দিয়ে হয় নাই। সুতরাং তাদের চলবার প্রক্রিয়াটাকে আপনি কতটুকু নিয়ন্ত্রণের মধ্যে
রাখতে পারবেন, সেটাও একটু প্রশ্নবোধক। আমাদের যে আইনি প্রক্রিয়া আছে, পুলিশ বিভাগ আছে, তাদের দায়িত্ব হচ্ছে এখন গভীরভাবে বস্তুনিষ্ঠভাবে এটা তদন্ত করা। বিদেশি নারী শিক্ষার্থী নিহতের ঘটনা ও মধ্যরাতে ওই শিক্ষার্থী বাইরে কিভাবে গেল এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। মশা অতিষ্ঠ ময়মনসিংহ নগরীর বাসিন্দারা দিনের বেলাতেও জ্বালাতে হয় কয়েল, নির্বিকার সিটি কর্পোরেশন। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় নৃশংসতা চলার মধ্যে ইসরায়েলকে সহায়তায় $26 বিলিয়ন একটি বিল পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। বিলটির পক্ষে ভোট পড়ে 311টি, বিপক্ষে পড়েছে 112টি ভোট। এদিকে গাজার খান ইউনিসে নাসের হাসপাতাল কমপ্লেক্সে গণকবর পাওয়া গেছে, সেখানে এখনও চলছে উদ্ধার কাজ। অধিকৃত পশ্চিম তীরে সিনেমা কায়দায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা, এতে 14 ফিলিস্তিনি নিহত হয়েছে। লুৎফুর কবিরের রিপোর্টে। ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এভাবেই অবৈধ অভিযান চলছে ইসরায়েলি সেনাদের। ভারী ট্যাঙ্ক, বুলডোজার নিয়ে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে দাবিয়ে বেড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। 3 দিনের বেশি সময় এমন অভিযানে পুরো পশ্চিম তীরে আতঙ্ক ছড়িয়েছে ফিলিস্তিনিদের মাঝে। বিশেষ করে তুলকারেম নুর শামস শরণার্থী শিবিরে সবচেয়ে বেশি তাণ্ডব চালাতে দেখা যায় তাদের। বেশ কয়েকজন ফিলিস্তিনিও নিহত হয়েছেন। ইসরায়েলি হামলার প্রতিবাদে সেখানকার গভর্নর ধর্মঘটের ডাক দিয়েছেন। তেল আবিব জানিয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে তারা। গত 7 অক্টোবরের পর পশ্চিম তীরে এটিকে সবচেয়ে বড় নৃশংসতা বলা হচ্ছে। এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় আকাশপথে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে নারী ও শিশুসহ বাড়ছে ফিলিস্তিনিদের প্রাণহানি। এদিকে খান ইউনিস থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার হয়েছে 2 সপ্তাহ হবে। এর মধ্যেই সেখানকার নাসের মেডিকেল হাসপাতালের কমপ্লেক্সে মিলেছে গণকবর। সেনা প্রত্যাহারের আগে হাসপাতালটিতে রীতিমতো তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী, এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের জরুরি বিভাগের সংশ্লিষ্টরা। পশ্চিম তীর ও গাজায় এই পরিস্থিতির মাঝেই ইসরায়েলকে সহায়তায় শনিবার $2600 কোটি মার্কিন ডলারের একটি বিল পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। বিলের বেশিরভাগ অর্থই ব্যয় হবে ইসরায়েলের সামরিক খাতে। বিলটি এখন যাবে সিনেটে, সেখানে পাশ হওয়ার পর স্বাক্ষরের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে। এরপরই এটি আইনে পরিণত হবে। এ নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে অস্থিরতা নিরসনে বিবদমান পক্ষগুলোকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি ও মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী। ইস্তাম্বুলে এক বৈঠকে গাজায় সংঘাত বন্ধের আহ্বান জানান তারা। গাজায় সংঘাত বন্ধ ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর প্রশ্নে শনিবার ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া। উপত্যকায় যুদ্ধবিরতির জন্য দীর্ঘদিন মিত্রদের সঙ্গে আলোচনায় চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটির প্রতিনিধি দল। তবে ইসরায়েল ও হামাস চুক্তির কিছু বিষয়ে সমঝোতায় না পৌঁছানোয় থেমে আছে যুদ্ধবিরতির বিষয়টি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আগুনে বা অ্যাসিডে পোড়া আঘাত বা জন্মগত বিকলাঙ্গ রোগীদের রিকনস্ট্রাকটিভ বা প্লাস্টিক সার্জারির মাধ্যমে সুস্থ করে তুলছেন হাঙ্গেরির একদল চিকিৎসক। সিরাজগঞ্জ কামারখন্দের খোকন মেমোরিয়াল হাসপাতালে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে চিকিৎসা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। আর আয়োজকরা বলছেন দরিদ্র রোগীদের মুখে হাসি ফোটাতে প্রতি বছর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ প্রতিনিধি সাইমউদ্দিনের প্রতিবেদন। হাঙ্গেরি থেকে সিরাজগঞ্জে এসেছে একদল চিকিৎসক। আগুনে বা অ্যাসিডে পোড়া, জন্মগত বিকৃত বা বিকলাঙ্গদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন তারা। আগামী 27 এপ্রিল পর্যন্ত হাঙ্গেরির বিখ্যাত প্লাস্টিক সার্জন ডাক্তার প্রেক পাতাকের নেতৃত্বে চিকিৎসা চলবে সিরাজগঞ্জের কামারখন্দের খোকন মেমোরিয়াল হসপিটালে। রোগী এবং রোগীর অভিভাবকেরা জানান বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা এখানে বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় খুশি তারা। বাহিরের ডাক্তার অনেক ভালো, অনেক সুচিকিৎসা চলতেছে এবং কি পরিবেশটাও সুন্দর আছে, আমাদের খুব ভালো লাগছে, বাচ্চাও সুস্থ আছে। সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে, তো সেই জন্য এই খোকন মেমোরিয়াল হসপিটালে আমি এসে চিকিৎসা করাই। বর্তমান আমি আগের চেয়ে অনেক ভালো।
হাঙ্গেরির 12 জন বিশেষজ্ঞ সার্জনের সাথে দেশে 10 জন সার্জন মিলে প্রতিদিনই রোগীদের অপারেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশনকৃত সকল রোগীকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে শিশুদের এখানে প্রাধান্য দেওয়া হবে বলে জানান হাঙ্গেরির চিকিৎসক দলের প্রধান। It's mainly on burn patients, especially children's burns, with also with congenital malformations. We are trying to help the local community, and we enjoy a great hospitality here from the locals. আয়োজকরা জানান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাংলাদেশ দরিদ্র রোগীদের জন্য তারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। প্রতি বছর তারা বাংলাদেশে এসে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে। এ পর্যন্ত প্রায় 200 রোগী এনলিস্টেড হয়েছে, আজকে থেকে অপারেশন করা শুরু করেছে এবং আজকে 9টি অপারেশন করেছে। আগামী 2 সপ্তাহ তারা থাকবে এবং আমরা আশা করছি শতাধিক রোগীর তারা অপারেশন করবে এবং কয়েকশো রোগী তারা চিকিৎসা সেবা প্রদান করবে। এগুলো সম্পূর্ণ তারা বিনামূল্যে করছে। এবছর শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করবে হাঙ্গেরির চিকিৎসক দল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ময়মনসিংহ নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা আর অপরিচ্ছন্ন ডোবা নালায় বাড়ছে মশা উপদ্রব। দিনের বেলাতেও কয়েল জ্বালানো, জানালা বন্ধ রাখা ছাড়া বাসা অফিসে টেকা দেয়। এ নিয়ে সিটি কর্পোরেশনের জোর তৎপরতা দেখা না গেলেও নিজেরাই বাড়ির চারপাশ পরিষ্কার করে ওষুধ ছিটাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু সহ মশাবাহিত রোগ ঠেকাতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মানুষকে সচেতন করতে হবে। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। নগরীর 33টি ওয়ার্ডে অন্তত 10 লাখ মানুষের বসবাস। শীত শেষে গরমের শুরুতে প্রতি বছরের মতো এবারও বেড়েছে মশার উপদ্রব। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে মশা। বাসাবাড়ি, দোকানপাট, অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানেও মশার যন্ত্রণায় অতিষ্ঠ সবাই। নিয়মিত খাল ও নালা পরিষ্কার না করায় আবর্জনার স্তূপে মশা বৃদ্ধি পাচ্ছে বলে জানান সাধারণ মানুষ। ড্রেন মেরেন আবি যাবি পিস দিয়ে ড্রেন মেরেন, মশা একবার বেড়া ধরে বেঙ্গলের মতো। ড্রেন বদ্ধ হয়ে গেছে না, এই কারণে মশা কোনাকানি চিপা চাপা দেওয়া প্রচুর মশা। কোনোভাবে বাইরে বসার সুযোগ নাই, তারপর ঘরেও থাকার সুযোগ নাই। সন্ধ্যার পর তো একবার অসহ্য। সিটি কর্পোরেশন থেকে মানে আমি এখানে 2 বছর আছি, তো একদিনে 2 দিন আসছিল। কয়েলের অনেক দাম, যে কারণে অনেকে তো কয়েলও বেশি ব্যবহার করতে পারে না। মশার উপদ্রব না কমায় ছিটানো ঔষধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক নেতাকর্মীরা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঔষধ প্রয়োগে নয়, ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে মানুষের সচেতনতা। ধোঁয়াটা কতটুকু কার্যকর, এর ভিতরে যে ওষুধটা প্রয়োগ করার কথা, এটার গুণগত মান কি, এটা এমন মনে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আরেকটু তদারকি দেখভাল করে নাগরিকদের উপদ্রব থেকে বাঁচানোর উদ্যোগ নেওয়াটার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ডেঙ্গু মশার বিস্তার এটি থামানো সম্ভব হচ্ছে না। আমাদের পরিবেশের ব্যাপারেও সচেতন হতে হবে। আমাদের এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটির ফলাফল আমরা সরাসরি পেতে শুরু করেছি। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই ভয়াবহ। আর সেই সাথে সাথে আমাদের স্বাস্থ্যগতভাবে বেশি সচেতন হতে হবে, যাতে করে ডেঙ্গুতে আক্রান্ত হলেও যেন আমাদের মধ্যে সেই প্রতিরোধ করার সক্ষমতাটি থাকে। নগরীতে ডেঙ্গু প্রতিরোধ এবং মশা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী ওয়ার্ডগুলোতে লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড ওষুধের পাশাপাশি সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। জনগণকে সচেতন করার লক্ষ্যে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রত্যেক বাড়িতে বাড়িতে লিফলেট পৌঁছে দিচ্ছি এবং জনগণকে সচেতন করার জন্য কাজ করছি। আমাদের স্কুল ভিত্তিক প্রোগ্রাম আছে, স্টুডেন্টদেরকে সচেতন করা, এবং আমাদের বিভিন্ন বাসাবাড়িতে লার্ভা শনাক্তকরণ টিম কাজ করছে। 4 বছরে মশা নিধনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ব্যয় হয়েছে 4,42,26,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।